নমস্কার, সুস্বাগতম আমাদের শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এনবিপি শো আপনারা জানেন এই সময় লাইভ প্রোগ্রাম থাকে, আর অবশ্যই লাইভ মানেই তো আপনারা কথা বলার সুযোগ পান। আপনারা চলে আসবেন আমাদের লাইভ প্রোগ্রামে। রোগ ব্যাধি নিয়ে আলোচনা হবে, নানান রকম রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত। অনেক মানুষ ঘরে বসে আমাদের প্রোগ্রামগুলো দেখে ইনফরমেশন গ্যাদার করছেন, ভালো ভালো নলেজ আপনারা পাচ্ছেন, এবং কিভাবে থাকবেন, কি করবেন, বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। এনবিপির পক্ষ থেকে অনেক ডাক্তারবাবুরা চেম্বার করে, ক্লিনিক করে তারপর আমাদের লাইভে এসে উপস্থিত হন, আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যাতে আপনারা উপকৃত হতে পারেন। আর ফোনের সুবিধা থাকে, লাইভ প্রোগ্রাম মানেই ফোন করার সুযোগ সুবিধা থাকে। প্রোগ্রাম আমাদের টিভি চ্যানেলে দেখছেন, ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, এবং প্রোগ্রামটা অনুষ্ঠানের পর ফেসবুক ইউটিউবে থাকবে। আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। রেগুলার আমাদের প্রোগ্রাম সকালবেলা 8:30 থেকে 9:30, বিকেলে 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম, আবার রাত 10টা থেকে 11টা আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত প্রোগ্রাম দেখছেন। উপস্থিত স্টুডিওতে ডক্টর এ হালদার। প্রথমে স্বাগত জানিয়ে নিই। ডক্টর হালদার নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আপনারা লাইভে তো আসবেন। আজকে আমরা একটু ডক্টর হালদারের কাছে আমাদের আর্থ্রাইটিসের ব্যাপারে জানবো। ঘরে ঘরে ব্যথা যন্ত্রণা, খুব কষ্ট পাচ্ছেন মানুষ। আর্থ্রাইটিস নিয়ে প্রচুর মানুষ ভুগছেন। অনেক রকম ভাগও আছে, আমি শুনেছি বাতের রোগের নানান রকম ভাগ। আর্থ্রাইটিসের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্ট্রিও আর্থ্রাইটিস, কত রকম রোগের নাম শুনি। অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। ব্যথা যন্ত্রণায় কষ্ট পান শুধু যে বয়স্করা বা শুধু মহিলারা তা নয়, পুরুষরাও ব্যথায় কষ্ট পাচ্ছেন। একটু বয়স হলে তো বাড়েই ব্যথা, 40-এর পরই আজকাল দেখা যাচ্ছে ব্যথা যন্ত্রণা। আবার 30, 25, 30-এও দেখছি কেউ কেউ বলছেন ব্যথা। অনেক রকম কারণ থাকে, এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ফোনে চলে আসুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, নানান দিকে চেম্বার। আমি সব বলবো চেম্বার কোথায় কোথায়, হেল্পলাইন নাম্বারগুলো লিখে রাখবেন, আর আমাদের সঙ্গেও কথা বলবেন। ডক্টর হালদার আজকে উপস্থিত স্টুডিওতে। আমরা একটু ব্যথা যন্ত্রণা, আর্থ্রাইটিসের ব্যাপারটা নিয়ে একটু জেনে নিই। চলুন, কি লক্ষণ ডক্টর হালদার এই আর্থ্রাইটিসের একটু জেনে নিই। আর্থারাইটিস আগে আমরা জানতাম যে একটু বয়স বাড়ার সাথে সাথে আমাদের আর্থারাইটিসের প্রবণতা বাড়ে কিংবা আর্থারাইটিস হয়, কিন্তু এখন দেখা গেছে যে অনেক অল্প বয়সেও আমাদের এই আর্থারাইটিস এখন দেখা যাচ্ছে। তার কারণটা হচ্ছে আমাদের কিছু কিছু লাইফস্টাইল। কারণ আমাদের শরীরের হাড়ের পুষ্টির জন্য যা যা মিনারেলস দরকার, যা যা আমাদের ক্যালসিয়াম দরকার, সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে ইনটেক করি তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি এই আর্থারাইটিস কিন্তু আসবে না। কিন্তু আমাদের এই লাইফস্টাইলের জন্য কি হয়, আমরা ঠিকঠাক মতো খাবার খাই না। আমরা কি করি, কাজের জন্য আমরা সেই মিনারেল, সেই ভিটামিনস কিংবা সেই ক্যালসিয়াম আমরা ঠিকঠাক মতো করে পর্যাপ্ত পরিমাণে ইনটেক না করাতে কি হয়, আমাদের খুব অল্প বয়স থেকেই আমাদের হাড়ের একটা উইকনেস আসে, এবং সেখান থেকে দেখা যায় যে এই আর্থারাইটিসে টার্ন করে খুব তাড়াতাড়ি। এবং এটার লক্ষণ বিভিন্ন রোগের জন্য বিভিন্নভাবে হয়। কারণ আর্থারাইটিসের যদি আমরা দেখি, যেমন অস্ট্রিও আর্থারাইটিস আছে, রিউমাটয়েড আর্থারাইটিস আছে, এর সাথে সাথে খুব কমন এখন রোগ যেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস, এবং তার সাথে সাথে লাম্বার স্পন্ডালাইটিস। এই যে বললাম যে কাজের জন্য, কারণ দেখা যায় যে এখন আমাদের অনেকক্ষণ দীর্ঘ টাইম ধরে ল্যাপটপের সামনে, কম্পিউটারের সামনে বসে আমাদের কাজ করতে হয়। আমরা কি করি, সারাদিন কাজ করলাম, কিন্তু আমরা কোনো রকম এক্সারসাইজ কিন্তু করি না। কারণ এই যে ঘাড়কে নিচু করে কাজ করতে করতে একটা সময় দেখা যায় যে আমাদের ঘাড়ের যে হাড়গুলো আছে, সে হাড়গুলোতে একটা ইনফ্লামেশন হয়, ফুলে যায়, এবং সেখান থেকে কিন্তু আমাদের এই সার্ভাইকাল স্পন্ডালাইটিসটা টার্ন করে। ঠিক সেমভাবে হচ্ছে আমাদের লাম্বার স্পন্ডালাইটিস। এক জায়গায় বসে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে। এছাড়া আমাদের বাইকে করে আমরা যখন বেশি যাই, আমাদের একটা জার্কিং হয়, সেই জায়গাটা থেকে আমাদের লাম্বার স্পন্ডালাইটিসটা আসে। কিন্তু আমরা যদি হয়তো কাজ করলাম, কিন্তু কাজের সাথে সাথে কিছু নিয়ম থাকে, যেমন কিছু ব্যায়াম থাকে, কিছু যোগা থাকে, সেইগুলো যদি আমরা রেগুলার বেসে করি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো ঝট করে আসবে না। কারণ কাজ আমাদের করতেই হবে। তার সাথে সাথে যদি আমরা প্রোটেকশন হিসাবে ঠিকঠাক মতো করে মিনারেলস, ক্যালসিয়াম আমরা ইনটেক করি। ক্যালসিয়াম মানে এই নয় যে ক্যালসিয়ামের ওষুধ, ক্যালসিয়াম মিনারেল আমাদের নর্মালি খাওয়ার মধ্যেই থাকে। তো সেরকম একটা ডায়েট যদি আমরা মেনটেন করি, তার সাথে সাথে যদি আমরা অনেকক্ষণ ধরে কাজ করছি, সেই সময় একটু উঠে যদি আমরা কিছু এক্সারসাইজ করি, তাহলে কিন্তু এই স্পন্ডালাইটিসটা আসবে না, সেটা লাম্বার হোক, সেটা সার্ভাইকাল হোক। এছাড়া যেটা মেন হচ্ছে যে অস্ট্রিও আর্থারাইটিসে কি হয়, আমাদের হাঁটুর ওপরে এফেক্ট পড়ে।
কেন? কারণ আমাদের গোটা শরীরের যে ওজনটা সেটা নেয় আমাদের হাঁটু, এবং যখন আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিসগুলো যখন আমাদের কম হতে থাকে, তখন হাঁটু কি হয়, উইক হয়ে যায়। যেহেতু গোটা ওজনটা নিচ্ছে, সেই কারণে হাঁটুতে কি হয়, দুটো হাঁটুর গ্যাপটা আস্তে আস্তে কমে যায় এবং মধ্যিখানের যে ফ্লুইডটা সেটা নষ্ট হয়ে যায়। তখনই আমরা সেটাকে বলি অস্টিও আর্থারাইটিস। যদি আমরা লক্ষণগুলো দেখি, লক্ষণ কিন্তু এগুলো দেয় যে হ্যাঁ, আমরা হাঁটতে চলতে পারছি না, হাঁটতে গেলে একটা ব্যথা অনুভব হচ্ছে, বসে উঠতে পারছি না, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে সিঁড়ি ভাঙতে গেলে আমার অসুবিধে হচ্ছে। কারোর ক্ষেত্রে যদি আমাদের স্টেজটা বেশি হয়ে যায়, সেখানেতে একটা আওয়াজ আসবে হাঁটতে গেলেই। তো এই সমস্ত প্রবলেমগুলো, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখা যায়, কিন্তু আমরা কি করি, সেটাকে অ্যাভয়েড করে চলি। আমরা ভাবি যে হ্যাঁ, ব্যথা হচ্ছে, তাহলে ব্যথার জন্য আমরা কি করি, ব্যথার ওষুধ কিনে খেয়ে নিই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। আমি আসছি, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। আর হেল্পলাইন নাম্বারটাও সবাই লিখে রাখবেন। বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি বারুইপুর থেকে বলছি। আচ্ছা, বারুইপুর থেকে বলুন। বলছি, আমার বাবার ব্যাপারে একটু জানবো। মানে আমার বাবা না, মানে যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন ওই পায়ের পাতাগুলো না খুব ব্যথা হয়, মানে পা ফেলতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়ের পাতা যেটা ব্যথা হয়, সেটা কি শুধুমাত্র ওই গোড়ালি এবং পায়ের পাতা এইটুকুনি ব্যথা থাকে, না হাঁটু কিংবা কোমর অন্য কোথাও ব্যথা হয়? না, শুধু পায়ের পাতাটাই হয়, গোড়ালি আঙুল। আচ্ছা, আর এটার সাথে সাথে কি ফুলে যায়? না না, ফোলে না, মানে খুব পা ফেলতে কষ্ট, তারপরে আস্তে আস্তে আবার হাঁটাচলা করতে করতে ওটা ঠিক হয়। আচ্ছা, রোজই এটা সকালে করে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে? তাও 5-6 মাস ধরে এটা হচ্ছে। 5-6 মাস ধরে। এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন বা কোনো এক্সরে করিয়েছেন গোড়ালির? না না, কিছু করানো হয়নি, কিছু করানো হয়নি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আপনাকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, মেন ব্যাপার হচ্ছে উনি যে কমপ্লেনটা করলেন যে সকালবেলা হাঁটতে গেলে আমাদের গোড়ালিতে পাটা ফেলতে গেলে ব্যথা হচ্ছে, তার সাথে পায়ের পাতাতেও লাগছে। এটার দুটো কারণের জন্য হতে পারে। একটা হচ্ছে যদি ইউরিক অ্যাসিড ওনার একটু বাড়া থাকে, কিংবা যদি আস্তে আস্তে বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমটা আসে। এছাড়া যদি গোড়ালির হাড় বাড়ে, অনেক সময় দেখা যায় যে গোড়ালির যদি হাড় বাড়ে, সেটা স্টার্টিংয়ে হালকা পেন হবে একটা টাইমে, কিন্তু এটা যদি বাড়তে থাকে তাহলে যে কোনো সময়তেই খালি পায়ে হাঁটতে গেলেই কিন্তু ওনার লাগবে। তো এই দুটো জিনিস একটুখানি দেখে নিতে হবে, একটু ডায়াগনোসিসের মধ্যে আসতে হবে যে কি কারণে জিনিসটা হচ্ছে। আপনাকে একটা কথাই বলবো, আপনি একটা গোড়ালির এক্সরে করান। গোড়ালির এক্সরে করে সেই এক্সরে প্লেটটা নিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে কি করলে আপনি এখন ভালো হবেন এবং ভবিষ্যতে কিভাবে ভালো থাকবেন, সেটারও একটা ব্যবস্থা করে দেবো। বারুইপুর থেকে যিনি ফোন করলেন, বাবার পায়ে ব্যথা, আপনি একটা গোড়ালির এক্সরে করে আসুন। বারুইপুর থেকে আমাদের আমতলাতেও আসতে পারেন, অথবা বালিগঞ্জ হয়ে আপনি চলে আসবেন আমাদের ল্যান্সডাউন চেম্বার, যেটা শিশু মঙ্গলের অপোজিটে। ডাক্তারবাবুরা থাকেন এনবিপির পক্ষ থেকে, এসে দেখিয়ে নিন, বাবা নিশ্চয়ই সুস্থ হবেন। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বীরভূম থেকে কথা বলছি। বীরভূম থেকে বলুন। আমি আমার মাসির সম্পর্কে একটু জানবো। মাসির অস্টিওআর্থারাইটিসের একটু প্রবলেম আছে, ইদানিং হয়েছে, মানে বছর দেড়েক হচ্ছে, ওনার খুব হাঁটুতে ব্যথা আরম্ভ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাসির বয়স মোটামুটি 50 কাছাকাছি। আচ্ছা, এবার আয়ুর্বেদিক এর পুরোপুরি সলিউশনটা পাওয়া যাবে? আচ্ছা, মাকে আবার আগের মতো নর্মালে যেরকম হাঁটা চলা করতেন, সেরকম কি করতে পারতেন? আচ্ছা, প্রথমত বলুন, উনি এই যে অস্টিওআর্থারাইটিসটা ডায়াগনোসিস হয়েছে, ওনার কি এক্সরে করানো হয়েছে? না, এক্সরে করানো হয়নি, তবে একজন ফিজিশিয়ানকে লোকাল দেখানো হয়েছিল। তো তিনি ওই সেন্ট্রাল, নাম বলার কিছু দরকার নেই, কোনো ওষুধের নাম বলার দরকার নেই, ঠিক আছে? কিছু মেডিসিন দিয়েছিলেন, আর তারপরে বলেছিলেন যে এরকম অস্টিওআর্থারাইটিসের সমস্যাটা এই এতে এসে দেখা যায়, তো আপনি ক্যালসিয়াম খান, ঠিক হয়ে যাবে। ক্যালসিয়াম খেয়েও কিন্তু ওনার সেইভাবে কিছু ইমপ্রুভমেন্ট হয়নি। দেখুন, মেইনলি হচ্ছে আগে আপনাকে জানতে হবে যে আপনার রোগটা কি হয়েছে। অস্টিওআর্থারাইটিস যদি হয়ে থাকে, সেটা বাইরে থেকে এভাবে বলাটা কোনোদিনও সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে, ওনার অস্টিওআর্থারাইটিসে কি হয়, ক্ষয় হয়।
তো ওনার হাঁটুতে কতটা পরিমাণ ক্ষয় হয়েছে সেই জিনিসটা জানাটা খুব জরুরি, কারণ এক্সরে না করে এই সমস্ত কেসেতে কোনোদিনও ট্রিটমেন্ট করা যায় না। কারণ আমি জানলাম না যে আমার ওখানেতে ক্ষয় আছে কিনা, আমি ক্যালসিয়াম খেলাম কিন্তু দেখা গেল ওখানে ক্ষয় নেই, ওখানেতে ইনফ্লামেশন হয়ে আছে, ফুলে আছে, ওখানে কোনো নার্ভের ওপর চাপ পড়ে আছে, তাহলে কি সেই নার্ভের চাপ কি এই ক্যালসিয়াম খেলে চলে যাবে? কোনোদিনও যাবে না। তাই প্রপার ডায়াগনোসিস যদি হয়, রোগটাকে ডায়াগনোসিস করার পর ট্রিটমেন্ট অবশ্যই আছে। কারণ আপনি খুব বেশি হলে পেশেন্ট হয়তো খেয়েছে ক্যালসিয়াম কিংবা পেনকিলার, একটা অস্টিও আর্থারাইটিসে কি হয়, আমাদের ফ্লুইডটা নষ্ট হয়ে যায়, একটা হাঁটুর কাছে চলে আসে, এবং এই সময় যদি আমরা বেশি হাঁটাচলা করি, বেশি সিঁড়ি ভাঙি, কি হবে, একটার সাথে একটা ঘষা খাবে, এবং যখনই ঘষা খাবে তখন এই ক্ষয়টা বেশি হবে। তো সেই কারণে এনার ট্রিটমেন্টটা করতে হবে অস্টিও আর্থারাইটিসের ট্রিটমেন্ট। ব্যথা যন্ত্রণা ক্যালসিয়াম খেয়ে এই রোগকে কোনোদিনও ভালো করা সম্ভব নয়। তাই আপনার ক্ষেত্রেও বলবো যে অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, এবং আমরা যে ট্রিটমেন্টটা করি একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি। এই নয় যে আপনাকে আজীবন ধরে মেডিসিনস খেয়ে যেতে হবে, আপনাকে মেডিসিনের ওপরই ডিপেন্ডেন্ট থাকতে হবে, সেরকম নয়। প্রথমত আপনি একটা এক্সরে করান, দুটো হাঁটুরই এক্সরে করান, সেই এক্সরে করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে বলুন যে আপনার কাছাকাছি কোন সেন্টার হবে সেটা একবার জেনে নিন, সেখানে এসে একবার এক্সরে রিপোর্ট সহ একবার দেখান। আমরা আপনাকে বলে দেবো যে কতদিন লাগবে এই রোগ থেকে আপনার ভালো হতে, এবং ভবিষ্যতের জন্য গাইডলাইন দিয়ে দেবো যে কি করলে, কি ডায়েট মেনটেন করলে, কি যোগা মেনটেন করলে এই রোগটা আর সেকেন্ডবার ফেরত আসবে না। প্রপার ট্রিটমেন্টটা দরকার। এটাও দেখুন অস্টিও আর্থ্রাইটিস, আজকে আমাদের টপিকটাই আর্থ্রাইটিস। একজন পেশেন্ট ফোন করলেন যে অস্টিও আর্থ্রাইটিস, কেউ ইউরিক অ্যাসিড, কেউ গোড়ালির হাড় বেড়েছে, ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সবাই। তো এগুলো কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট দরকার, ডায়াগনোসিস করে, দরকার হলে কিছু ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট বেস্ট ট্রিটমেন্ট আমাদের এনবিপিতে হয়, আপনারাও পাবেন। আপনারা শুধু হেল্পলাইনে ফোন করে, যার যেখানে সুবিধা কাছাকাছি, আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, সর্বত্র সব জেলায় জেলায় চেম্বার, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু চেম্বার রয়েছে বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই, দিল্লি, সর্বত্র আপনারা যোগাযোগ করতে পারবেন, কিন্তু আসাম, ত্রিপুরা, সর্বত্র। আর অবশ্যই কিন্তু হেল্পলাইনেও ফোন করে নেবেন। ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিলাম, পরপর ফোন আসছে, অনেকেরই ব্যথা যন্ত্রণা, কষ্ট পাচ্ছেন। আমি বললাম না, এখন বয়সটা ফ্যাক্টর না, যে কোনো এজেই ব্যথা যন্ত্রণা আক্রান্ত মানুষ, মেল ফিমেল বোথ ব্যথা, আর হাঁটুতে, পায়ে, ঘাড়ে, পিঠে, কোমরে, সর্বত্র ব্যথা যন্ত্রণা, এবং এগুলো কিন্তু আর্থ্রাইটিস হতেই পারে। তাই ডক্টর হালদার একে একে সবার কথা বলছেন, এবং অবশ্যই আপনারা কিন্তু প্রয়োজনে সবাই পরে হেল্পলাইনে ফোন করে একবার দেখা করুন, ওষুধ নিলে ট্রিটমেন্ট হলে সুবিধা হবে। ডক্টর হালদার, এইসব ক্ষেত্রে ওষুধ তো দেয়নি আপনারা, যোগা, ফিজিওথেরাপি, মেডিটেশন, প্রাণায়াম এবং পঞ্চকর্মাও নিশ্চয়ই আমাদের হেল্প করে। অবশ্যই, কারণ ট্রিটমেন্ট আমাদের যেটা হয়, এই যে বললাম যে ডায়াগনোসিসটা জরুরি খুবই, কারণ এই অস্টিও আর্থারাইটিসে কি হয় যে আমরা নিজেরা কিন্তু এই রোগটাকে বাড়িয়ে নিয়ে যাই। কারণ একটা সিমটম যখন দেখা যাচ্ছে যে আমার ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে, তো আমাদের উচিত যে শুরুতেই জেনে নেওয়া যে কেন হচ্ছে সেটা, তারপরে ওষুধ খাওয়া। কারণ এই অস্টিও আর্থারাইটিসের স্টেজ আছে, আমরা যদি স্টেজটা দেখি, প্রথম এটা যখন স্টার্টিং হয় তখন কি হয় যে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ হয়, মানে একটা হালকা ক্ষয় দেখা যায় হাড়েতে, এবং হাঁটুর গ্যাপটা একটু কমে যায়। সেখানটাতে যদি আমরা গাফিলতি করি যে হ্যাঁ একটু ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেয়ে নিই, বা হয়তো ওষুধের দোকানে গেল, আমার একটু ব্যথা হচ্ছে, সঙ্গে ক্যালসিয়াম দিয়ে দিল, ক্যালসিয়াম খাও, কিন্তু সেটা নয়। ট্রিটমেন্টটা যদি ঠিকঠাক মতো না করা হয় তাহলে কি হবে, এর সেকেন্ড স্টেজ যেখানেতে বলা হয় যে আমাদের অস্টিওফাইটিক চেঞ্জ। অস্টিওফাইটিক চেঞ্জ মানে কি হবে, দুটো হাড়ের গ্যাপ থেকে একটা হাড় বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে লক্ষণ যে আমাদের একটা ব্যথা যন্ত্রণা তো এমনি আছে, তার সাথে সাথে দেখা যাবে যে একটা পিন ফোটা ব্যথা হচ্ছে। সেই জায়গাটাকেও যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্টে না গিয়ে যদি গাফিলতি করি, তার পরবর্তী স্টেজ যেটা থাকে সেটাকে বলা হয় অস্টিওপেনিয়া। অস্টিওপেনিয়ায় কি হবে, আমাদের হাড়ের মিনারেলস, আমাদের ক্যালসিয়াম একদম আস্তে আস্তে কমে যেতে থাকবে, ব্যথা যন্ত্রণার প্রবণতা বাড়বে, অনেক সময় দেখা যাবে যে ফুলে যাবে পা, হাঁটতে গেলে একদমই পারবে না, সিঁড়ি ভাঙতে তো পারবেনই না, এবং তার সাথে সাথে অসহ্য যন্ত্রণা।
সেইখানে কি করি, যদি আমরা সেই যন্ত্রণার পেছনে ছুটে যন্ত্রণার জন্য যদি আমরা ট্রিটমেন্টে যাই, তাহলে দেখা যাবে যে পরবর্তী স্টেজ যেটা হচ্ছে লাস্ট স্টেজ, যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস। সেই অস্টিওপোরোসিসে হলে কি হবে, যেরকম কাঠের মধ্যে আমাদের ঘুম ধরে যায়, ঠিক আমাদের হাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে যায়, যেখানে কি হয়, যে চোট আঘাতে আমাদের হাড় ভাঙে না, সেই সামান্য চোট আঘাতে আমাদের হাড় ভেঙে যাবে, বা একটু পড়ে গেলেই আমাদের হাড় ভেঙে যাবে। এই যে ডিজেনারেটিভ চেঞ্জ, একদম পুরোপুরি উইক হয়ে যায়। এই যে আমাদের ফার্স্ট স্টেজ ডিজেনারেটিভ, একটা ছোট্ট ডিজেনারেটিভ চেঞ্জ থেকে একদম অস্টিওপোরোসিস, এইটাকে কিন্তু আমরা নিজেরাই নিয়ে আসি গাফিলতির জন্য। তাই সেই কারণে বলবো যে অস্টিও আর্থারাইটিসের যে কতটা এটা যে খারাপ, আমরা তো দেখি আমাদের কাছে পেশেন্ট যখন আসেন, আমাদের কাছে তো স্টার্টিংয়েই কোনো পেশেন্ট আসে না যে স্টার্ট হচ্ছে আমার ব্যথা যন্ত্রণা, আমি গিয়ে চেক আপ করাই, সেরকম হয় না। কারণ সব জায়গা থেকে ঘুরে সেই রোগটাকে বাড়িয়ে তারপরে আমাদের কাছে আসে। তো সেই কারণের জন্য আমাদেরও একটা চ্যালেঞ্জ থাকে, যে যেহেতু আমরা বলি যে আমাদের টাইম বাউন্ড ট্রিটমেন্ট এবং তার সাথে সাথে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। আপনি শুরুতে যে রিপোর্টটা নিয়ে আসবেন, সেই রিপোর্টই আবার আমরা ট্রিটমেন্টের মধ্যে একবার, ট্রিটমেন্টের শেষে একবার, এই 3টে সময় করাবো। সেখান থেকেই আপনি বুঝে যাবেন যে ভেতর আপনি কিরকম থাকছেন, আর আপনি বাইরে থেকে ব্যথা যন্ত্রণাটা তো বুঝতেই পারবেন যে কতটা কমছে। তো সেই কারণেই বলবো যে এটাকে গাফিলতি না করে শুরুতেই এটা ট্রিটমেন্ট করান। আর ট্রিটমেন্টের প্রসেস অনেক রকমের আছে। ধরুন আপনি স্টার্টিংয়ে এলেন, সেখানে একটা ট্রিটমেন্ট প্রসেস, আপনার ফার্স্ট স্টেজ থেকে পেরিয়ে সেটা সেকেন্ড স্টেজের দিকে চলে গেছে বা থার্ড স্টেজের দিকে চলে গেছে, সেখানে আর এক ধরনের ট্রিটমেন্ট। সেসব ক্ষেত্রে আমাদের মেডিসিনের সাথে সাথে আমাদের পঞ্চকর্ম থেরাপি আছে। সেই থেরাপিটাতে কি হবে, আপনার হার্টটা একটুখানি মজবুত হবে, ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ আমরা ট্রিটমেন্ট করব রোগের, অস্টিও আর্থারাইটিসের। রোগ কমলে ব্যথা যন্ত্রণা কমবে। রোগকে যদি ফেলে রেখে ব্যথা যন্ত্রণার পেছনে ছুটি, তাহলে সেই রোগ কোনোদিনও কমবে না, ডে বাই ডে বাড়তে থাকবে। আপনাদেরই হাঁটতে চলতে প্রবলেম হবে, একটা সময় দেখা যাবে যে বেড রিডেন্ট অবস্থায় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার বলি, আগে ডায়াগনোসিস করুন, তারপরে যে কোনো রকম মেডিসিন খান, তার আগে কোনো রকম কোনো মেডিসিন খাবেন না। বাহ, আপনারা শুনে নিয়েছেন সবাই, এবং অবশ্যই আপনারা কিন্তু উপকৃত। সবাই এসে বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট হয়। এবং আজকে আমরা ব্যথা যন্ত্রণা আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছি, এর ট্রিটমেন্টও খুব ভালো মতো আমাদের এনবিপিতে হয়। বিভিন্ন জায়গায় ক্লিনিক আমি একটু বলে দিই আপনাদের, আপনারা কিন্তু পাচ্ছেন কলকাতার মধ্যে মধ্যমগ্রাম, ল্যান্সডাউন, হাতিবাগান। মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, মধ্যমগ্রাম, ল্যান্সডাউন, হাতিবাগান, খিদিরপুর, আমতলা, সর্বত্র। এবং হাওড়াতে শিবপুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজার, হাওড়া বেলুড়ে আপনারা নিয়মিত পাচ্ছেন। সব ডাক্তারবাবুরাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকেন। আমাদের সিএমডি ডক্টর বি শর্মা, এছাড়া ডক্টর এস ঘোষাল, ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর এ হালদার যিনি আজকে আমাদের সাথে লাইভে আছেন, ডক্টর এস ভাদুরী, ডক্টর এস খান, ডক্টর আর দে, আরো অন্যান্য সব ডাক্তারবাবুরা আমাদের গ্রুপে টিমে রয়েছেন এনবিপির, এবং সবাই কিন্তু সব চেম্বার ঘুরিয়ে ফিরিয়ে করছেন। আমাদের আসামে প্রচুর চেম্বার আছে, আর আমাদের কলকাতায় রেগুলার চেম্বার, হাওড়াতে রেগুলার চেম্বার। এবার বাইরের চেম্বারগুলো আমি একটু বলে দিই। বনগাঁতে ডক্টর এস ভাদুরী থাকছেন। বাইরের চেম্বারগুলো 15 দিন অন্তর অন্তর কিন্তু হচ্ছে। ক্যানিংয়ে ডক্টর আর দে, মালদাতে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর বি শর্মা, বর্ধমানে, বহরমপুরে ডক্টর এ হালদার যিনি আজকে আমার সাথে লাইভে আছেন আমাদের স্টুডিওতে, তিনি থাকছেন বহরমপুরে রেগুলারলি ডক্টর এ হালদার। কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কৃষ্ণনগরে আবার থাকবেন ডক্টর এ হালদার, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, হেরিয়াতে ডক্টর এ হালদার, আচ্ছা, মেচেদায় ডক্টর বি শর্মা, আরামবাগে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর বি শর্মা, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, খড়গপুরে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, হলদিয়াতে ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, শিলচরে ডক্টর এস ভাদুরী, আগরতলাতে ডক্টর বি শর্মাকে আপনারা রেগুলারলি পাচ্ছেন।
সব ডাক্তারবাবুরাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার অ্যাটেন্ড করছেন। আপনারা কিন্তু অবশ্যই সবাই কিন্তু যোগাযোগ করবেন এবং সবাই কিন্তু থাকবেন, মানে হেল্পলাইনে ফোন করে চেম্বারে আসার আগে একটা নাম নথিভুক্ত করে সবাই কিন্তু প্লিজ আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় বিভিন্ন জায়গায়, শিলিগুড়িতে হচ্ছে, কলকাতায়, হাওড়ায়, সর্বত্র পঞ্চকর্মা ট্রিটমেন্ট যারা নেবেন এসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, আপনারা এসে থাকা খাওয়ার নিয়ে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করলে আপনারা কিন্তু পাবেন পঞ্চকর্মা ট্রিটমেন্ট। এবং যোগা, প্রাণায়াম, মেডিটেশন, পাশাপাশি মেডিসিন, আমাদের আয়ুর্বেদ মেডিসিন, এনবিপি আয়ুর্বেদ বলতেই তো আমাদের মাথায় আসে এখন এনবিপি। এত প্রোগ্রাম দেখি, এত মানুষ উপকার হয়, এত ইন্টারভিউ আমরা রেগুলারলি দেখছি, আমরা কিন্তু সবাই ভীষণভাবে উপকৃত। আমরা এরপরে একটু ইন্টারভিউ পার্টে যাব, অবশ্যই ইন্টারভিউগুলো শোনাবো আপনাদের। ডাক্তারবাবুদের কাছে প্রচুর পেশেন্টরা আসেন প্রতিদিন, সবারটা আমরা ক্যাপচার করতে পারি না। আমরা কিছু কিছু পেশেন্টদের ইন্টারভিউগুলো মাঝে সাঝে নিয়ে রাখি যাতে আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে একটু দেখাতে পারি। সেই পেশেন্টদের ইন্টারভিউগুলো আপনাদের একটু শুনিয়ে নেব। আর অবশ্যই লাইভ প্রোগ্রাম চলছেন, ডক্টর এ হালদার আছেন আজকে আমাদের সাথে স্টুডিওতে, আর্থ্রাইটিস নিয়ে আলোচনা হচ্ছে। আর হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, সবাই কিন্তু লাইভেও ফোন করতে পারবেন, আর যখন অনুষ্ঠান চলবে আপনারা তারপর হেল্পলাইনেও ফোন করতে পারবেন। সকাল 10টা থেকে রাত 10টা হেল্পলাইনে ফোন করে কার কোথায় সুবিধা, কোন চেম্বারে আসলে আপনার সুবিধা হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট টাইম ফিক্স করার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। বা যে কোনো রোগ ব্যাধি বা আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের হেয়ারের এবং স্কিনের, সেগুলো যারা নিতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করে নেবেন। স্কিন এবং হেয়ারের জন্য আমাদের বিভিন্ন প্রোডাক্ট যারা ঘরে বসে পেতে চাইছেন লা এলিগেন্সের পক্ষ থেকে, তারাও কিন্তু আমাদের হেল্পলাইনে ফোন করে পেয়ে যাবেন সেগুলো। 9830235527 এবং 9830235537, এই দুটো হেল্পলাইন নাম্বার লিখে রাখুন। লাইভে আছি, এবার একটু পেশেন্টদের ইন্টারভিউগুলো শুনে নিই পরপর কয়েকজনের, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরবো। ডক্টর হালদার আরও আলোচনা করবেন ব্যথা যন্ত্রণা, আর্থ্রাইটিস নিয়ে আরও বিশদে আমরা আলোচনা করবো। আপনাদের ফোনও নেব, আপনারা সবাই সঙ্গে থাকুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন?
9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন?
হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন, এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার।
ফিরে এলাম আবার আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে মেডিকেল লাইভ হেলথ প্রোগ্রাম, হেলথ ওরিয়েন্টেড প্রোগ্রাম এবং বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি। এক একটি বিষয় নিয়ে এক একজন ডাক্তারবাবু বলেন এবং আমরা উপকৃত হই সবাই। আপনারা লাইভে আসতে চাইলে চলে আসুন, ফোন লাইন খোলা, আর হেল্পলাইন নাম্বারটা দয়া করে লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন সবাই আমাদের এনবিপির সঙ্গে। আয়ুর্বেদ মানেই তো এখন সবার মনে প্রাণে একদম এনবিপি গেঁথে গেছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালে রয়েছে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় বিভিন্ন কলকাতায়, হাওড়া এবং শিলিগুড়ি এবং নর্থ বেঙ্গল সর্বত্র পঞ্চকর্মা ট্রিটমেন্টও দেওয়া হয়। আপনারা সবাই আমাদের সাথে আছেন, পাশে আছেন এবং প্রয়োজনে সবাই কিন্তু পরেও যোগাযোগ করতে পারেন। প্রোগ্রাম রেগুলারলি দেখবেন, ফেসবুক ইউটিউবে থাকছে প্রোগ্রাম, লাইভ হচ্ছে এখন টিভি চ্যানেলে, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, আবার পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থেকেও যায়, বারবার দেখতে পারবেন, ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, নলেজ অ্যাকোয়ার করতে পারবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন প্রোগ্রামগুলো, যাতে সবাই ঘরে বসে স্মার্টফোন থাকলেই এখন দেখে নিতে পারে প্রোগ্রামগুলো বারবার। আর্থ্রাইটিস নিয়ে আলোচনা আজকে হচ্ছে এবং আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে একটু আলোচনা করব। তারপর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আরও পেনফুল, অনেক মানুষ ভুগছেন এই রোগেও। অস্টিও আর্থ্রাইটিস নিয়ে তো আলোচনা করলাম কিছুটা, এরপর রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস নিয়েও একটু ডক্টর হালদার যেখানে আছেন আমরা একটু জেনে নেব। আপনারা কিন্তু ফোনে চাইলে চলে আসুন। হ্যাঁ ডক্টর হালদার, এবার কি রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্বন্ধে একটু বলবেন? রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা দেখা যায় যে এটা মেনলি ফিমেলদের একটু বেশি দেখা যায়, কারণ এই আর্থারাইটিস যেটা রিউমাটয়েড আর্থারাইটিস, এটাকে যদি আমরা আয়ুর্বেদের পার্টে বলি তাহলে হচ্ছে এটা আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতে এটা এফেক্ট হয়, যেটাকে বলা হয় আমবাত। কারণ এইটার সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যেমন একটু রিলেটেড, তার সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার। কারণ এটা যখনই আমাদের ইমিউনিটি পাওয়ার একটু লো হয় এবং দীর্ঘদিন যাদের ডাইজেশনের একটা প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু এক ধরনের আর্থারাইটিসের উৎপন্ন হয়, যেটা কিন্তু আমাদের হাড়কে এফেক্ট করে। সেটা হচ্ছে আমাদের এই রিউমাটয়েড আর্থারাইটিস। এটাতে কি হয়, আমাদের ছোট ছোট জয়েন্টগুলো, যেমন আমাদের আঙুলের জয়েন্ট, পায়ের আঙুলের জয়েন্ট, তার সাথে সাথে ছোট ছোট কোনোই ছোট ছোট যে জয়েন্টগুলো আছে সেই জায়গাগুলোতে বেশি ইফেক্টেড হয় এবং সেখানে কি হয়, ইনফ্লামেশন হয়, ফুলে যায়। এবং এটা আস্তে আস্তে দেখবেন যত এটা রোগ বাড়তে থাকবে, যদি এটাকে ঠিকঠাক মতো কন্ট্রোলের মধ্যে না আনা হয়, আমাদের হাত এবং পায়ের আঙুলগুলো এই রোগটা কি করে বাঁকিয়ে দেয়। তো এর ফলে কি হয়, ব্যথা যন্ত্রণাও যেমন থাকে, তার সাথে সাথে আমাদের কোনো জিনিস ধরতে বা তুলতেও একটা অসুবিধা হয়। যদি পায়ের আঙুল বেঁকে যায়, আমাদের সেখানেতে হাঁটতে চলতে অসুবিধা হবে, তার সাথে সাথে তো অসহ্য যন্ত্রণা। এই যেমন অস্টিও আর্থারাইটিসের একটা সিমটম থাকে যে আমাদের বড় বড় জয়েন্টগুলোতে ব্যথা হবে, মেনলি হাঁটু, সেখান থেকে কী হবে, হাঁটুতে হাঁটতে চলতে প্রবলেম হবে, বসতে উঠতে প্রবলেম হবে, সিঁড়ি ভাঙতে প্রবলেম হবে। ঠিক সেরকম এই রিউমাটয়েড আর্থারাইটিসেরও কিছু সাইন অ্যান্ড সিমটম আছে, যেখান থেকে আমরা কি করি, রোগটাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আনি। যে প্রথমেই আমরা যেটাই যে বারবার বলছি ডায়াগনোসিস যদি আমরা ঠিকঠাক মতো না করি, তাহলে কিন্তু আমাদের রোগটার ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে না। আমি আসছি, সঙ্গে থাকুন, ফোনটা নিয়ে নিই, ফোনটা নিয়ে। ডক্টর হালদার একজনকে মানে কোনো কথা বললে সেটা শেষ হলে নিশ্চয়ই পরের ফোন নেব, আপনারা সবাই সঙ্গে থাকবেন। আচ্ছা বলুন এবার কে আছেন ফোনে, কোথা থেকে? হ্যালো, আমি প্রতিমা দাস বলছি, দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা বলুন। তো আমার যে কাকিমা আজকে অনেকদিন হয়ে গেল, মানে পায়ে হাঁটুতে খুব ব্যথা, মাঝে মাঝে ফুলে যায়, তারপরে হাঁটু নিয়ে মানে একটু বসে থাকলে আর দাঁড়াতে পারছে না, চলাফেরাটা একদমই করতে পারছে না। মানে এটা হয়ে গেছে 2-3 বছর হয়ে গেছে। আর তারপরে ডাক্তার বলছি যে মানে অনেক এলোপ্যাথি খেয়েছে, তাও ঠিক হচ্ছে না, নিয়ে মানে যেরকম বলছে সেরকমই খাচ্ছে। এখন ডাক্তার ওটাকে একবার চিন্তা চাইছে যে আমার কাকিমাকে কোথায় নিয়ে যাবো, গেলে একদম কি ওর হবে। এলোপ্যাথি কোথাও হলো না, যে আজকে ব্যথা কাকিমা কোথায় থাকেন? কাকিমা থাকে আমাদের ওই আপনার দুর্গাপুরে। দেখুন দুর্গাপুরে যেহেতু থাকেন, দুর্গাপুরে আমাদের অনেক দিন ধরে চেম্বার আছে। আচ্ছা আপনি একটু শুনতে থাকুন, শুনুন, দুর্গাপুরেই চেম্বার বলে দিচ্ছেন। দুর্গাপুরেতেই আমাদের চেম্বার আছে। আপনি দুর্গাপুরেই আমাদের বহুত দিন থেকে চেম্বার।
আপনি দেখুন হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারটা নোট করুন, নোট করে আপনি ওই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনাকে নেক্সট ডেট যেটা আছে দুর্গাপুরের সেই ডেটটা বলে দেবে এবং ওই দিনকে এসে আপনি যোগাযোগ করুন। ফার্স্ট আমরা আপনাকে একটা কথাই বলবো যে যাক, আপনি যেহেতু বলছেন যে হ্যাঁ আমি একটা প্যাথিতে আছি, আমার এত দিন ধরে আছি, তো আমার রোগটা সারছে না, তার মানে আপনি বুঝতে পারছেন যে কোথাও না কোথাও আপনার যিনি পেশেন্ট উনি কিন্তু সঠিক ট্রিটমেন্টটা পাচ্ছে না। কারণ এই যে আপনি বলছেন পেন কিলার খাচ্ছে, পেন কিলার খেয়ে কিছুদিন ভালো থাকছে, কারণ এইটা এরকমই হয় যে পেন কিলার খেলে আপনি 2-4 দিন ভালো থাকবেন কিন্তু রোগটা রোগের জায়গায় থাকবে। তাই আমরা বারবার বলি আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা একদম রুট কজের ট্রিটমেন্ট দিই। যে আর্থারাইটিস যদি হয় তাহলে সেটা কোন ধরনের আর্থারাইটিস, এই যে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে ডায়াগনোসিসটা দরকার, যে আমার অস্টিও আর্থারাইটিস না রিউমাটয়েড আর্থারাইটিস, আমার কোন ধরনের আর্থারাইটিস আছে, এবং তার সাথে সাথে একটু দেখতে হবে ওনার এক্সরেটা, কারণ অনেক বছর বলছেন 2-3 বছর, হয়তো বা ডিজেনারেটিভ চেঞ্জ অনেক বেশি আছে। তো যেটাই হোক ট্রিটমেন্ট অবশ্যই আছে, সেটা ফার্স্ট স্টেজ হোক, সেকেন্ড স্টেজ হোক কিংবা অস্টিওপোরোসিসের মতো স্টেজই হোক, তার বিভিন্ন পদ্ধতি আছে ট্রিটমেন্টের। তো আপনি একবার এসে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, দুর্গাপুরেই আমাদের সেন্টার আছে, সেখানে আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে যে কি করলে ভালো হবেন, কতদিনে সুস্থ হবেন এবং আপনি ভবিষ্যতে কিভাবে ভালো থাকবেন। বাহ, ওদিকে আমাদের অনেক চেম্বার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বীরভূম, বোলপুরে সর্বত্র চেম্বার। শুধু হেল্পলাইনে ফোন করুন। বয়স্ক কাকিমা একটু কষ্ট করে আনলে ভালো হবে, তাহলে রিপোর্ট নিয়ে এলেও হবে, আপনারা যোগাযোগ করুন, উপকৃত হবেন। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে বলছিলেন। তো এর যেটা সাইন অন সিমটম প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্যথা তো হবেই, ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হবে, আমাদের ছোট ছোট জিনিসগুলোকে ধরতে গেলে যেমন পেন ধরতে গেলে কিংবা রান্না করার সময় যখন খুন্তি ধরা হয় সেই সময়তে আমাদের কি হবে, আঙুলেতে ব্যথা একটা অনুভব হবে ছোট ছোট জয়েন্টগুলোতে। তার সাথে সাথে কি হবে যে সন্ধ্যের দিকে আবার একটু জ্বর জ্বর ভাব আসবে এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন শরীরে একটা স্টিফনেস ভাব এবং তার সাথে সাথে পা যখনই ফেলবেন একটা ব্যথা অনুভব হবে, শুধু পায়ে নয় গোটা শরীরে এবং তার সাথে সাথে ছোট ছোট জয়েন্টগুলোতে। তো এই লক্ষণ 3টে দেখা যায় এই রোগের ক্ষেত্রে, তখনই কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ এটা নর্মাল আর্থারাইটিস নয়, এটা রিউমাটয়েড আর্থারাইটিস, এবং তার জন্য কি হবে আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে এবং কিছু টেস্ট করে সেটাকে কনফার্ম হয়ে নেওয়া। কারণ রিউমাটয়েড আর্থারাইটিস এতটাই খারাপ, আমরা দেখেছি যখন পেশেন্ট এসেছে আমাদের কাছে ওনার হাতের আঙুল একদম বেঁকে গেছে, পায়ের আঙুল একদম বেঁকে গেছে, যন্ত্রণা যেরকম তার সাথে সাথে হাঁটতে চলতে প্রবলেম, কোনো জিনিস হাতে করে ধরতে পারছে না, এবং এটার ব্যথা যন্ত্রণা যদি রোগটা বাড়ে এতটা বেশি হয় যে তখন অনেক সময় কি হয় খুব হাই পাওয়ারের পেনকিলার খেয়েও সেটাকে ঠিক করা যায় না। তাই সেই কারণে বলবো যে আগেই একটুখানি ডায়াগনোসিসটা করে নিন। হ্যাঁ বলুন, বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন কি প্রবলেম? আমার যে কিডনি আছে না, মানে অ্যাসিডিটি প্রবলেম, তো আগেও ছিল, এখন খুব বেড়ে গেছে আর কি। প্রচুর অ্যাসিডিটি হচ্ছে, যা খাবে তাই অ্যাসিডিটি হচ্ছে, তারপরে আবার ওই গলা জ্বালা করে, গলাতে ভীষণই জ্বালা করে, মাঝে মাঝে হয়, গলা জ্বালাটা সবচেয়ে বেশি হয়, মানে কিছু খাওয়া যায় না, গলা জ্বালা করছে। আচ্ছা, উনি কি এখন কোনো ঝাল মশলা খায় না, কোনো তেলের জিনিসও খায় না, আউটফুটও খায় না, তা সত্ত্বেও এরকম হচ্ছে। হ্যাঁ, গলা জ্বালা সবচেয়ে মোটামুটি কোনো একটা হয়ে চলছে। হ্যাঁ, ওইটা কি করতে হবে, বারাসাতে থাকে। আচ্ছা, আমার পিসিদের বারাসাত থাকে। ঠিক আছে, ক্রনিক অ্যাসিডিটি এটা ঘরে ঘরে আজকাল প্রবলেম। শুনুন ডক্টর, সবার জন্য আপনি টিভিতে এটা কিছু খেতে পারছি না, বুঝতে পেরেছি, আপনি টিভিতে একটু শুনতে থাকুন। হ্যাঁ, টিভিতে শুনুন, টিভিতে শুনতে থাকুন, সবার জন্যই বলছেন যাদের এরকম অ্যাসিডিটির প্রবলেম। অ্যাসিডিটির প্রবলেম যেটা আছে আমরা অনেকেই এটাকে খুব ছোট ভাবে নিই, খুব হালকা ভাবে নিই। একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয়, ভাবে কমে যাবে, কিন্তু এটা তো সলিউশন না। আর সব থেকে বড় কথা কি, আমাদের অ্যাসিডিটি হলেই আমরা দোকানে ছুটি, যে আমার গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, আমাকে ওষুধ দিন। দোকান থেকে ওষুধ দিল, 2-4 দিন ভালো থাকলেন, ভাবলেন আমার রোগ ঠিক হয়ে গেছে। কিন্তু এই অ্যাসিডিটি বা গ্যাস অম্বলের প্রবলেম, এটাকে জানতে হবে যে এটা হচ্ছে একটা সিমটম, এর পেছনে কিন্তু বড় রোগ লুকিয়ে আছে। আমাদের এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেমটা মেনলি আসে দুটো কারণে।
একটা হচ্ছে যদি আমাদের লিভারের কোনো রকম প্রবলেম হয়, কারণ হচ্ছে লিভার থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয় যেটাকে আমরা বলি বাইল। এই বাইল হচ্ছে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেম, টোটাল পাচন তন্ত্রটাকে আমাদের মেনটেন রাখে, এবং সেখানেতে ডাইজেস্টিভ সিস্টেমটা যখনই মেনটেন থাকবে সেখানেতে আমাদের ল্যাট্রিনও ক্লিয়ার থাকবে, এবং তার সাথে সাথে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই জাতীয় জিনিসগুলো হবে না। কিন্তু যখন আমাদের লিভার ড্যামেজ হওয়া শুরু করবে এবং সেই বাইল প্রোডাক্টটা বেরোনো ধীরে ধীরে কম হতে থাকবে, তখনই জানবেন আমাদের গ্যাস, অম্বলে বা এই অ্যাসিডিটির মতো রোগগুলো ধীরে ধীরে আসবে। তাহলে এটা হচ্ছে একটা সিমটম বড় রোগের। এছাড়া যদি আমাদের স্টমাকে কোনো প্রবলেম হয়, স্টমাকে যদি কোনো রকম আলসার থাকে, কারণ অনেকে থাকে কি খালি পেটে থাকে অনেকক্ষণ, তো দীর্ঘদিন ধরে খালি পেটে থাকতে থাকতে কি হয়, সেখানে একটা অ্যাসিডিক রিয়াকশন হয় এবং সেখানেতে আমাদের আলসার ফর্মেশন হয়। তাহলে এই আলসার ফর্মেশন হলেও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ওপরে একটা এফেক্ট পড়ে, যেখানে কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে স্টুলের সাথে আমাদের ব্লাড বেরোচ্ছে। তো সেই কারণেই বলবো যে এই জিনিসটাকে আগে ছোটভাবে না নিয়ে এটা আগে রিপোর্ট করান যে কি কারণে হচ্ছে। ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনি একটা এলএফটি, লিভার ফাংশন টেস্ট করান। লিভার ফাংশন টেস্ট করে আপনি বারাসাত থেকে বলছেন, মধ্যমগ্রামেই আমাদের চেম্বার আছে, আপনি সেখানে একবার এসে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে ডেট বলে দেবে। আপনি এতদিন ধরে যখন ভুগছেন, কয়েকটা দিন আমাদের সময় নিন, দেখবেন ডেফিনেটলি আপনি ভালো হবেন, এবং যে গাইডলাইনগুলো বলে দেবো সেইগুলো যদি ঠিকঠাক মতো করে মেনটেন করেন, তাহলে ভবিষ্যতেও আপনি এই অ্যাসিডিটির প্রবলেম থেকে ভালো থাকবেন। যাদের এরকম ক্রনিক অ্যাসিডিটি, বুক জ্বলছে, গলা জ্বলছে, ফলো করুন, টিপস তো ফলো করবেন, আর আমাদের ডাক্তারবাবুদের কাছে একবার আসুন, এলএফটি করে আনতে হবে, লিভার ফাংশন টেস্ট, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি শোভা সরকার বলছি। বলুন, কোথা থেকে? দমদম থেকে বলছি। দমদম থেকে বলুন, কি প্রবলেম বলুন, ডক্টর হালদার আছেন লাইভে। হ্যাঁ, বলছি হয়তো 2-3 ঘন্টা না খাওয়া থাকলে অনেক সময় মাথার যন্ত্রণা হয়। আচ্ছা, কিছুক্ষণ যদি মানে 2-3 ঘন্টা খাবার না খান, মাথার পিছন থেকে শুরু করে তালু অবধি, কপাল না, মাথার পিছন থেকে শুরু করে তালু। আচ্ছা, শুধু কি না খেয়ে থাকলেই হয় এটা, না এমনি বাইরে বেরোলে, রোদে বেরোলে সেই সময় তো হয়? মানে রোদে বেরোলেও হয়? রোদে বেরোচ্ছেন তখনও হচ্ছে, নাকি শুধু না খাওয়া থাকলে তখনই খালি পেটে হয়? না খাওয়া থাকলে আর তোমার তো 3-4 ঘন্টা না খেয়ে রয়েছি, দেখছি মাথার যন্ত্রণা, বলছি মাথার যন্ত্রণা যদি ওষুধ না খাই কিছুতেই কমে না। না, এই জিনিসটা ঠিক নয়, কারণ না খাওয়ার জন্য সেটা একটুখানি দেখতে হবে যে না খাওয়ার জন্য অনেক সময় কি হয়, আমাদের গ্যাসের প্রবলেম হচ্ছে কিনা, কারণ গ্যাসের প্রবলেম হলেও এই ধরনের প্রবলেম হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মাথা যন্ত্রণার সাথে রিলেটেড থাকে না, কিন্তু তবুও কিছু টেস্ট করে একটু দেখে নিতে হবে। আর এইটা একটু ফলো রাখবেন যে আপনার এই মাথা ব্যথাটা শুধু এই খাওয়ার হতে পারে। থাইরয়েড কি কন্ট্রোলে থাকে? তাহলে একবার টেস্ট করান, কারেন্ট একবার টেস্ট করান, এবং আপনি খালি পেটটা এখন দেবেন না, থাইরয়েডের টেস্টটা করান, আর একটু ফলো রাখুন যে শুধুমাত্র ওই খাওয়ার রিলেটেড জিনিসের জন্য হচ্ছে না, আপনার একটু ঠান্ডা লাগলে বা আপনার রোদে বেরোলে, হ্যাঁ, তো অনেক রকমেরই প্রবলেম এর সাথে জড়িত আছে, সেটা একটুখানি দেখতে হবে এক্স্যাক্ট কারণটা। এক্স্যাক্ট কারণটা তখনই আমরা জানতে পারবো যখন আপনার কমপ্লেনগুলো থরলি শুনে আপনাকে অ্যাডভাইস দেবো যে হ্যাঁ, এই জিনিস করালে আপনার মেন কারণটা বেরিয়ে আসবে, তখনই আমরা জানতে পারবো। তো আপনার ক্ষেত্রে বলবো, যদি আপনি মনে করেন যে খুব প্রবলেমের মধ্যে আছেন, আপনার রোগটা সারছে না, দমদম থেকে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কাছাকাছি আপনি সেন্টার পেয়ে যাবেন। আপনি আসুন, একবার আপনার থরলি চেক আপটা করিয়ে নিই, এবং আপনার আরও কি কি কমপ্লেন আছে সেইগুলো একবার জেনে নিই, তারপরে আপনাকে অ্যাডভাইস করে দেবো এবং গাইডলাইন দিয়ে দেবো কিভাবে আপনি সুস্থ হবেন। দমদম থেকে হাতিবাগান আছে, মধ্যমগ্রাম আছে, যেখানে সুবিধা একটা অবশ্যই কিন্তু থাইরয়েডের টেস্টটা করিয়ে আনবেন। অনেকদিন করাননি তো, এটা করে নেবেন। হ্যাঁ, থাইরয়েড রিপোর্টটা নিয়ে চলে আসবেন টেস্টটা করিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ।
দেখুন, অনেকের অনেক রকম প্রবলেম দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ট্রিটমেন্ট দরকার। শুধু বসে থাকলে কিন্তু আরো আমার মনে হয় সময়টা চলে যায়, কিন্তু ক্রিটিক্যাল হয়ে যায় ব্যাপারগুলো, অনেক জটিলতা বেড়ে যেতে পারে। তাই অল্প থাকতে আমার মনে হয় দেখিয়ে নেওয়াটাই ভালো। একদম প্রপার ট্রিটমেন্ট, রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয় আমাদের এখানে। আর অবশ্যই আপনারা উপকৃত পেয়েছেন বলেই তো এত পেশেন্টরা ইন্টারভিউ দেন একদম নিজের ইচ্ছাতে। আমরা সেগুলো মাঝে সাঝে আপনাদের দেখাইও প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। হেল্পলাইন নাম্বারগুলো লিখে রাখুন কিন্তু, 9830235527 এবং 37। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে জানলাম, অস্টিও আর্থ্রাইটিস নিয়ে জানলাম। আরেকটা প্রবলেম হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। ডক্টর হালদার, নিশ্চয়ই প্রচুর পেশেন্ট আপনারা এটা পান এই রোগের ক্ষেত্রে। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস যে কতটা মারাত্মক জিনিস সেটা আমরা দেখি, আমরা পেশেন্টদের কষ্টটাও বুঝি। যে একটা পেশেন্ট পুরো স্টিফ হয়ে যাওয়া, কোনো মানুষ যদি একদম পুরো স্টিফ হয়ে যায়, মানে ঘাড় ঘোরাতে পারবে না, কোমর ঘোরাতে পারবে না, হাঁটতে পারবে না, একদম বেড রিডেন্ট, বেড থেকে উঠতেও পারবে না। তো সেই কষ্টটা কতটা সেটা আমরা দেখেছি। কিন্তু তার আগে এই রোগটা, এই যে আমি যখন প্রোগ্রামটা শুরু করেছিলাম একটা ফোন এসেছিলেন যে আমার এত মাস ধরে ব্যথা হচ্ছে, আমি এতে গেছি, আমি কোনো রকম টেস্ট না করে আমি ক্যালসিয়াম খাচ্ছি। হ্যাঁ, এই রোগটা কিন্তু ক্যালসিয়াম রিলেটেড। কারণ অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস যখন হবে আমাদের ঠিক লাম্বার স্পন্ডিলাইটিসের মতো একটা ব্যথা দেবে স্টার্টিং এতে, মনে হবে যেন হ্যাঁ ঠিক আছে এটা একটা নর্মাল আর্থারাইটিস, কোনো অসুবিধা নেই, আমি দোকানে গিয়ে ওষুধ খাই। কিন্তু এই যে না রোগকে ডায়াগনোসিস করে ওষুধগুলো খাওয়া, এটা যে কতটা খারাপ। দেখুন, এই রোগটা হয় কি, আমাদের কোমরের একদম লাস্ট পোর্শনের যে হাড়টা সেটা প্রথমেতে এফেক্টেড হয়। সেটা কি হয়, এখানে ক্যালসিয়াম ডিপোজিট হয়। যে আমরা অনেক সময় যদি বিনা জেনে বিনা করে যদি আমরা ক্যালসিয়াম খাই, কিংবা যদি হাই ডোজের ক্যালসিয়াম আমাদের মধ্যে পড়ে কিংবা খাবারের মধ্যেও থাকে, সেই কারণে আমরা বলি ব্যালেন্স ডায়েট। তো এটাতে কি হয়, আমাদের শিরদাঁড়ার যে হাড়গুলো আছে সেখানেতে ক্যালসিফিকেশন হয়, এবং ক্যালসিফিকেশন হয়ে গিয়ে আমাদের শিরদাঁড়ার হাড়গুলো একটার সাথে একটা জুড়ে যায়, এবং তার সাথে সাথে ঘাড়। একটা সময় দেখা যাবে যে আমাদের ঘাড় ঘোরাতে অসুবিধে হচ্ছে এবং কোমর ঘোরাতেও অসুবিধে হচ্ছে, তার সঙ্গে অসহ্য যন্ত্রণা। এই রোগের সিমটম থাকে নর্মাল যেরকম ব্যথা যন্ত্রণা থাকে সেরকমই, কিন্তু কয়েকটা জিনিস এটার সাথে থাকে, যেটা হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, আর তার সাথে সাথে হালকা শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্ট, চোখ লাল হওয়া, তার সাথে সাথে বডিতে স্টিফনেস আসা, শিরদাঁড়াতে স্টিফনেস আসা, এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসের লক্ষণ। কেন এটাকে মারাত্মক বললাম, কারণ আমরা তো দেখেছি বিভিন্ন জায়গা থেকে প্রেসক্রিপশন আসে, বিভিন্ন জায়গা থেকে যখন ঘুরে আসে ওখানে ডাইরেক্ট বলে দেয় যে এর কোনো ট্রিটমেন্ট নেই। এর ট্রিটমেন্ট বলতে কিছু ইনজেকশন আছে যেটা প্রায় লাখ লাখ টাকা দাম, এবং সেই ইনজেকশন নিয়েও অনেকে ভালো হয়েছে, অনেকে হয়নি। তো সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসের বহু পেশেন্ট আছে যারা বেড রিডেন্ট অবস্থায় এসেছে আমাদের কাছে পঞ্চকর্ম থেরাপি, কারণ এই রোগের জন্য মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি যেটা সেটা কিন্তু মাস্ট লাগবে। তো এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতো নেওয়া যায়, দেখা গেছে তার সাথে সাথে ম্যাগনেট থেরাপি আছে, কারণ এই যে হাড়গুলো জুড়ে যায় আমাদের একটা স্পেশাল থেরাপি থাকে যেটাকে বলে ম্যাগনেট থেরাপি, এটা ওই হাড়গুলোকে ছাড়াতে অনেকটা কাজে লাগে। তো এই সমস্ত কিছু যদি ঠিকঠাক মতো করে নেওয়া যায়, অ্যাঙ্কোলজিং এর মতো রোগও কিন্তু সুস্থ হয়, যেটা আমরা দেখিয়েছি। প্রচুর পেশেন্ট আছে অ্যাঙ্কোলজিং এর যারা 5 বছর 6 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং আমাদের কাছে এসছে স্ট্রেচারে করে। সেই পেশেন্ট কিন্তু যখন থেকে থেরাপি নিয়েছে, যখন বাড়ি গেছে, আমি বলবো না যে পুরোপুরি 15 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, সেটা বলবো না, একটা টাইম থাকে। কিন্তু এই 15 দিন থেরাপিটা নিয়ে উনি আগে যে কন্ডিশন ছিল সেখান থেকে অনেক বেটার হয়ে গেছে। তারপর তো ওনার একটা সময় নিয়েছি, সেই সময়ের মধ্যে উনি সুস্থ হয়েছেন, এরকম বহু পেশেন্ট আছে। তাই বারবারই বলছি যে আগে ডায়াগনোসিস করান, তারপরে ওষুধ খান। ঠিক। আরেকজন কেউ ফোনে আছেন, দেখে নি, তারপর আবার একটু আলোচনা পাবো, সময় আমরা আর কিছুক্ষণ আছি আমরা। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো, আমি অজয় বাবু বলছি। অজয় বাবু, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, অজয় বাবু বলছি, আমি হাওড়া বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে বলুন, কি প্রবলেম? ডক্টর হালদার আছেন, বলুন। হ্যাঁ, আমার খুব গ্যাস অম্বল হচ্ছে ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, বয়স কত এখন? এই 35। 35। কি বাইরের খাবার খুব খান? হ্যাঁ, বাইরের খাবার মাঝে মধ্যে খাওয়া হয়। আর খালি পেটে থাকেন খুব?
খালি পেটে থাকতে হয়। আচ্ছা, সকালবেলাটা দেখুন আপনাকে দুটো কথা বললাম, দুটো কথাই কিন্তু আপনার পজিটিভ বেরোলো, ঠিক আছে? তার মানে আপনি বুঝতে পারছেন আপনার রোগের পেছনেতে আপনিই দায়ী, ঠিক আছে? কারণ মেন জিনিসটা যেটা হয়, খালি পেটে বেশিক্ষণ থাকা যাবে না। কারণ এইটা একটু আগেই বললাম, খালি পেটে যদি থাকা হয় তাহলে কি হয়, আমাদের HCl ফর্মেশন হয়, আমাদের অ্যাসিডিক রিয়াকশন হয়, সেখান থেকে আলসার ফর্মেশন করতে পারে, সেখান থেকে গ্যাস অম্বলের প্রবলেম আজকে অল্প, ভবিষ্যতে কিন্তু বাড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে লিভার। আপনার যেহেতু গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে, আপনি আগেই একটা লিভার ফাংশন টেস্ট করে দেখে নিন। যদি আপনার খারাপ হয় তাহলে আগেই ট্রিটমেন্ট করলে সেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। নাহলে শুধু গ্যাসের ওষুধ খেয়ে গেলে সাময়িক ভালো থাকবেন, কিন্তু লিভারের প্রবলেম বাড়তে থাকবে, স্টমাকের প্রবলেম বাড়তে থাকবে, ভবিষ্যতে কিন্তু অন্য রোগে টার্ন করবে। তাই আপনার ক্ষেত্রে বলবো, হ্যাঁ, কিন্তু এইভাবে থাকবেন না, এর প্রপার ট্রিটমেন্ট করান, টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা ট্রিটমেন্ট করান, তবে আপনি পার্মানেন্টলি সলিউশন পাবেন। আপনার ক্ষেত্রেও একটা কথা বলবো যে খালি পেট দেবেন না, আপনি বারে বেশি খান, বারবার খান, কিন্তু পরিমাণে কম খান। আর সে দ্বিতীয়ত হচ্ছে একটা লিভার ফাংশন টেস্ট করান। আপনি হাওড়া থেকে বলছেন, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে আপনার কাছে হাওড়ার কোন সেন্টারটা হবে। আপনি একটা লিভার ফাংশন টেস্ট করে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কিভাবে চললে, কিভাবে ডায়েট মেনটেন করলে, কিভাবে মেডিসিন নিলে আপনি এই জিনিসটা থেকে সাময়িক সলিউশন নয়, যাতে আপনি পার্মানেন্ট সলিউশন পান এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেমটা না হয়। ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের হাওড়া শিবপুরে চেম্বার, হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে চেম্বার আছে, আর হাওড়া বেলুড়ে চেম্বার। কলকাতায় মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, আর ল্যান্সডাউন হাতিবাগান, ল্যান্সডাউন হচ্ছে শিশু মঙ্গল হসপিটালের অপোজিটেই আমাদের চেম্বার আছে। হাতিবাগানে চেম্বার, খিদিরপুরে চেম্বার, আমতলাতে চেম্বার আছে। রেগুলারলি কলকাতায় চেম্বার পাবেন, হাওড়াতে পাচ্ছেন। আর অবশ্যই আমি বাইরের চেম্বারগুলো আরেকবার চটপট বলে দিই, আর হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, কিন্তু টিভিতে রয়েছে। আচ্ছা, আরেকজন কেউ আছেন ফোনে, আচ্ছা দেখে নিই, তারপর আমি বাকি চেম্বারগুলো বলছি। আরেকবার ট্রাই করুন যারা আসতে চাইছেন, আর 2-3 মিনিট কথা বলে নিতে পারবেন। ডক্টর হালদার আছেন। বনগাঁতে ডক্টর এস ভাদুরী থাকছেন, ক্যানিংয়ে ডক্টর আর দে, মালদাতে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর বি শর্মা থাকছেন। এছাড়া অবশ্যই বহরমপুরে ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরী, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কৃষ্ণনগরে পাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, বোলপুরে ডক্টর এস ভাদুরী, হেরিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, মেচেদাতে ডক্টর বি শর্মা, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, জামশেদপুরে ডক্টর বি শর্মা, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, খড়গপুরে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে ডক্টর এস ঘোষাল, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, হলদিয়াতে ডক্টর এ হালদার, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, শিলচরে ডক্টর এস ভাদুরী, আগরতলাতে ডক্টর বি শর্মাকে আপনারা রেগুলার চেম্বারে কিন্তু পাচ্ছেন। আমাদের সব ডাক্তারবাবুরাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারে থাকেন। আর 2-3 মিনিট আছে, আমি একটু ডক্টর হালদারের কাছে জেনে নিই আমরা অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, এই 3টে যন্ত্রণাদায়ক ব্যাধি সম্বন্ধে আজকে আমরা জানলাম। লক্ষণগুলো কি, আমাদের এখানে সব এই ট্রিটমেন্টগুলো সুন্দরভাবে নিশ্চয়ই হচ্ছে এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, এবং নিশ্চয়ই একটা টাইমের মধ্যে অনেকটাই সুস্থতা তারা লাভ করছে, তাই তো ডক্টর হালদার? অবশ্যই, কারণ আমরা বারবারই বলি যে আমাদের যে ট্রিটমেন্ট প্রসেস সেটা হচ্ছে টাইম বাউন্ড এবং রিপোর্ট বেস। আমরা রিপোর্ট বেস কেন বলি? কারণ আমাদের কাছে আমাদের লক্ষণ হচ্ছে আগে ডায়াগনোসিস করা, কারণ রিপোর্টটা যদি আমরা শুরুতে করি আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। কারণ এই যে যদি আমরা অস্টিওআর্থ্রাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিসকে গুলিয়ে ফেলি, কারণ দুটো ট্রিটমেন্ট প্রসেস আলাদা। আমি যদি ডায়াগনোসিসই না করলাম যে আমার কি হয়েছে, তাহলে কি হবে, রোগটা এক তো বাড়লো, দ্বিতীয়ত ক্ষতি হলো, কারণ আমি একটা ট্রিটমেন্ট ভুল করে যাচ্ছি। সেই কারণের জন্য আগে ডায়াগনোসিস, সেই কারণে শুরুতে আমরা রিপোর্ট করি। কারণ যখন পেশেন্ট আসে আমাদের কাছে, বারবারই বলি যে একটা রোগ নিয়ে আসে না, হয়তো হয়েছে আর্থারাইটিস, সেখানেতে দীর্ঘদিন ধরে পেনকিলার খেয়ে খেয়ে লিভারকে ড্যামেজ করে নিয়ে এলো। তো আমরা যদি শুরুতে না জেনে নিই যে ওনার কি কি প্রবলেম আছে, ভবিষ্যতে দেখা যাবে যে অস্টিওআর্থ্রাইটিস ঠিক হলো, লিভারের প্রবলেম এলো। তো আমরা সেটা করি না, আমরা শুরুতেই থরলি চেক আপ করাই কি কি প্রবলেম আছে রোগ রিলেটেড, বা যেটা রোগ রিলেটেড নাও হয় তাও আমরা দেখে নিই। যদি প্রবলেম থাকে আমরা সেটা আবার ট্রিটমেন্ট করে আবার রিপোর্ট করি, সেখানেতে পেশেন্ট বুঝে যায় যে উনি কীরকম আছেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। যাদেরই রোগ ব্যাধি আছে, একটা ঘরে দেখবেন 5 জনের মধ্যে 2-3 জনই কোনো না কোনো রোগ ব্যাধিতে আছেন, তারা কিন্তু অবশ্যই আমার মনে হয় প্রপার ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হয়ে যাওয়ার চেষ্টা করুন। এনবিপি আমাদের পাশে আছে, এনবিপির নাম্বার সর্বদা আমাদের স্ক্রিনে থাকছে, আপনারা হেল্পলাইনে ফোন করে নেবেন, হেল্পলাইন নাম্বার খোলা। আর অবশ্যই আজ আর সময় নেই, আজকে কিন্তু বিদায় নেওয়ার পালা। প্রতিদিন রেগুলারলি অনুষ্ঠান দেখুন, ফেসবুক, ইউটিউব, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হলো, আবার সোনার বাংলা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামগুলো থাকবে। আর আজকে আবার বিদায় নিই, আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ডক্টর হালদারকে অনেক ধন্যবাদ। শেষ করলাম ভালো।